এসএসসি পরীক্ষায় যে বিষয়টা খুব সহজে প্লাস চলা যায় সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তবে মাঝে মাঝে এই বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশটা। তবে তুমি যদি এমন একটা সাজেশন ফলো করতে পারো যেই সাজেশনের মাধ্যমে তুমি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে 26, 27 কিংবা 28 অবধি তুলতে পারো, তাহলে তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে কোনো বাধাই থাকছে না। ঠিক আজকের এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের এমন একটা কমন সাজেশন দিব যার মাধ্যমে তুমি 25 কিংবা 26টা এমসিকিউ কমন পেতে পারো। আর আমরা ধারাবাহিকভাবে এই এমসিকিউ সাজেশন দিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে পার্ট 3, অলরেডি আমরা পার্ট 1 এবং 2 নিয়ে ফেলছি। তো আজকে পার্ট 3 এর মধ্যে রয়েছে আমাদের দুইটা পরিচ্ছেদ, সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন এবং শব্দ শ্রেণী বিভাগ। এই দুইটা পরিচ্ছেদে থেকে তোমার দুইটা এমসিকিউ কমপক্ষে আসবে। তো ভিডিও একবার শেষ অবধি দেখবা, আশা করি তোমার পরীক্ষার ক্ষেত্রে ওটা কাজে লাগবে। আচ্ছা, আমরা সাজেশনটা ফলো করি। আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে, চন্দ্রমুখ কোন কর্মধারয় সমাসের উদাহরণ? চন্দ্রমুখ হচ্ছে একটা কর্মধারয় সমাস। এখন বলছে এটা কোন কর্মধারয় সমাসের উদাহরণ। দেখো, কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা দুই জায়গায় কনফিউজড হই, একটা হচ্ছে উপমান আর হচ্ছে উপমিত। হ্যাঁ, যেহেতু তুলনা বোঝায়, তুলনা দুইটাই তুলনা বোঝায়, এখন কখন উপমান হবে কখন উপমিত হবে এই জায়গায় আমরা কনফিউজ থাকি। মনে রাখবা, যদি কর্মধারয়ের ক্ষেত্রে তুলনা যদি বাস্তব হয়, তুলনা বাস্তব হলে সেটা হচ্ছে উপমান। আর যদি তুলনা অবাস্তব হয় তাহলে সেটা হচ্ছে উপমিত। আচ্ছা, এখন তুমি নিজে পরীক্ষা করো। চন্দ্রমুখ এর মানে কি? হ্যাঁ, এর ব্যাস বাক্য কি? বাক্যটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। কি? মুখ চন্দ্রের ন্যায়। এখন তুমি বলো তো ভাই, মুখ যতই সুন্দর হোক না কেন, মানুষের মুখ যতই সুন্দর হোক, তাকে কখনো চাঁদের মতো হতে পারবে? মুখের সাথে তো চাঁদের তুলনা যাচ্ছে না, মানে এটা অবাস্তব। মানুষের মুখ যতই গোল হোক, সেটা চাঁদের মতো গোল হতে পারবে না। তাহলে এই তুলনা হচ্ছে একটা অবাস্তব তুলনা। যেহেতু অবাস্তব তুলনা, তাহলে সেটা হচ্ছে কি? উপমিত কর্মধারয়। কি হবে? উপমিত কর্মধারয়। চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? একটু আগে বলেছি, সেটা হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। তারপর দেখো, রাজপথ কোন সমাস? রাজপথ এটা কোন সমাস? আচ্ছা দেখো, রাজপথ এটাকে যদি তুমি ব্যাখ্যা করো, মানে এটার ব্যাস বাক্যটা তুমি কি পাবা? ব্যাস বাক্যটা হচ্ছে পথের রাজা। ব্যাস বাক্যটা হচ্ছে পথের রাজা। তো ব্যাস বাক্যের মধ্যে এখানে কি আছে দেখো, পথের সাথে এর আছে। কি আছে? এর। এই এরটা কি? র বা এর এগুলো হচ্ছে বিভক্তি। র বা এর এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। যেহেতু ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি আছে এবং এখানে সমস্ত পদে বিভক্তি বাদ পড়ে গেছে, তাহলে সেটা কি হবে? চোখ বন্ধ করে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস হবে। কি হবে? যদি ব্যাস বাক্য থেকে বিভক্তি বাদ যায় তাহলে সেটা হবে তৎপুরুষ সমাস। আর এখানে ষষ্ঠী বিভক্তি বাদ গেছে, তাহলে এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে প্রশ্ন দেখি আমরা, সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। মানে যখন সমাসটা হয়ে যায়, সংক্ষেপ হয়ে যায়, সংক্ষেপ হওয়ার পর ওই পদটাকে কি বলে? ওই পদটাকে বলে সমস্ত পদ। কিরকম? ধরো আমি তোমাকে বললাম যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তো এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। এখন এটাকে সংক্ষিপ্ত করলে হয় কি? সংক্ষিপ্ত করলে হয় সিংহাসন। এই যে সিংহাসনটা, হ্যাঁ, সংক্ষিপ্ত করার পর এটাকে বলা হয় সমস্ত পদ। কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। তারপর দেখি, নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? প্রথমে দেখো, হাত ঘড়ি। হাত ঘড়ি, এটা ব্যাস বাক্যটা কি? হাত ঘড়ি মানে হচ্ছে হাতে পরবার ঘড়ি। হ্যাঁ, হাতে পরবার ঘড়ি। তাহলে এখানে মাঝখানে যে পরবার, এই পদটা লোপ পাইছে। যেহেতু মাঝখানের পদ লোপ পাইছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চোখে মুখে, চোখে মুখে এটা কি? এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে সেতার, এটা হচ্ছে বহুব্রী সমাস। তেলে ভাজা, হ্যাঁ, তেলে ভাজা এটাও কর্মধারয় সমাস না। তারপরে কর্মধারয় সমাস একটা পাইছি আমরা, সেটা হচ্ছে হাত ঘড়ি, হাতে পরবার ঘড়ি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, তারপর দেখি আমরা, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? আচ্ছা, অলুক তৎপুরুষ মানে হচ্ছে যেই তৎপুরুষ সমাসে বিভক্তির লোপ যায় না, বিভক্তি বাদ পড়বে না, বিভক্তি থেকে যাবে, সেটাই হচ্ছে অলুক তৎপুরুষ। এখন দেখো, গ্রাম ছাড়া এখানে কোনো বিভক্তি নাই, গাছ পাকা এখানেও বিভক্তি নাই, ধান ক্ষেত এখানেও বিভক্তি নাই, গরুর গাড়ি এখানে দেখো বিভক্তি বাদ পড়ে নাই, বিভক্তি আছে। সেটা কি? দেখো, মূল শব্দ হচ্ছে গরু, গরুর সাথে গরুর এই যে র বিভক্তিটা আছে, র বিভক্তিটা যেহেতু আছে, বাদ পড়ে নাই, তাহলে এটা হবে অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, পরবর্তী দেখি আমরা, নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? আবার বলছে যে তুমি তৎপুরুষ সমাসের উদাহরণটা নির্ণয় করো। অকাল মৃত্যু, অকাল মৃত্যু মানে হচ্ছে অকালে মৃত্যু। কি? অকালে মৃত্যু। এটার ব্যাস বাক্যটা হচ্ছে অকালে মৃত্যু। এখন ব্যাস বাক্যে দেখো কি আছে? অকালের সাথে আছে এ বিভক্তি আছে। কি আছে? এ বিভক্তি। তাহলে ব্যাস বাক্য থেকে যেহেতু এ বিভক্তি বাদ পড়েছে, তাহলে সেটা কি হবে? তৎপুরুষ সমাস হবে। কারণ ব্যাস বাক্য থেকে বিভক্তি বাদ পড়লে সেটা তৎপুরুষ সমাস। তাহলে অকাল মৃত্যুটা কি হবে? অকাল মৃত্যুটা হবে তৎপুরুষ সমাসের একটা উদাহরণ। আচ্ছা, তারপর দেখি, সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? সমাসবদ্ধ পদের পূর্বের পদটাকে বলা হয় পূর্বপদ, শেষের পদটাকে বলা হয় পরপদ। কি বলা হয়? শেষের পদটাকে বলা হয় পরপদ। আচ্ছা, তারপর দেখো, কোন সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়টির সমান প্রাধান্য থাকে? অর্থাৎ কোন সমাসের মধ্যে
পূর্বপদের অর্থ এবং পরপদের অর্থ দুই পদের অর্থেই প্রাধান্য পায়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সেটা কি দ্বন্দ্ব সমাস। যেমন হচ্ছে বাবা মা, আমি যদি বললাম বাবা মা, হ্যাঁ, এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এখন দেখো তো বাবা মা এর দ্বারা তুমি কি বুঝো? শুধু বাবা কি বুঝো? আবার বাবা মা দ্বারা কি তুমি শুধু মাকে বুঝো? তাও না। তাহলে বাবা মা দ্বারা আমরা বাবাকেও বুঝি, মাকেও বুঝি। তার মানে হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তারপর দেখি কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থই না বুঝিয়ে অন্য কিছু বোঝায়। অর্থাৎ কোন সমাসের মধ্যে পূর্বপদ পরপদ কোনটার অর্থে প্রাধান্য পাবে না, তাহলে কিসের প্রাধান্য পাবে? একটা ভিন্ন পদের অর্থ প্রাধান্য পাবে। সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। কিরকম একটা যদি উদাহরণ দেয়, যেমন তোমার হচ্ছে সেতার। সেতার হচ্ছে একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। কিরকম? সেতার এর ব্যাসবাক্য হচ্ছে তিন তার জার। তিন তার জার, সেতার এখানে তিন বোঝাচ্ছে, তাহলে এখানে বলছে যে তিন, এটা হচ্ছে পূর্বপদ, আর তার এটা হচ্ছে কি পরপদ। তাহলে সেতার দ্বারা তুমি তিনকেও বুঝো না, তুমি তারকেও বুঝো না, তাহলে কি কোন জিনিসকে বুঝো? সেতার দ্বারা তুমি হচ্ছে একটা বাদ্যযন্ত্রকে বুঝো। সেতার মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র। তার মানে পূর্বপদে বোঝাচ্ছে না, পরপদে বোঝাচ্ছে না, বুঝাচ্ছে একটা অন্য পদকে। সেটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। ওকে, আচ্ছা, তারপর দেখি আমরা উপমিত কর্মধারা সমাস কোনটি? উপমিত কর্মধারা সমাস, আমরা কর্মধারা সমাসের ক্ষেত্রে কি বলেছি যে উপমান উপমিত কিভাবে চিনবা? যেই তুলনাটা বাস্তব সেটা হবে উপমান। উপমান। আর যেই তুলনাটা হচ্ছে অবাস্তব সেটাই হচ্ছে কি উপমিত। আচ্ছা, এখন দেখো এখানে কোন তুলনাটা হচ্ছে অবাস্তব, কোন তুলনা হচ্ছে অবাস্তব? দেখো মন মাঝি, মন রূপ মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারা, এটা বাদ। আচ্ছা, ঘর জামাই, ঘর জামাই মানে হচ্ছে ঘরে আশ্রিত জামাই। হ্যাঁ, ঘরে আশ্রিত, তার মানে এখানে মধ্যপদ বাদ পড়ছে, তাহলে এটা মধ্যপদ লোভী কর্মধারা, এটা এখানে আসবে না। কাজল কালো এবং বাহুলতা, এখানে দুইটা তুলনা আছে। এখন দেখো কাজল কালো, কাজল কালো মানে হচ্ছে কাজলের ন্যায় কালো। এখন চিন্তা করে দেখো তো, কাজল কি? কাজল এমনি কালো হয়, তাহলে আমরা তুলনা করলাম যে কালোর সাথে, যে কাজলটা কালোর মানে কেমন কালো? কাজলের মতো কালো, কাজলের ন্যায় কালো। তার মানে এই তুলনাটা বাস্তব, কাজল কালো হতেই পারে, তাই না? কাজল তো কালোই হয়, তাহলে এই তুলনাটা বাস্তব। কিন্তু যখন আমি বললাম যে বাহুলতা, মানে হচ্ছে বাহু লতার ন্যায়, মানে বাহু মানে হাত, হাত হচ্ছে লতার মতো এতটা চিকন, আমি যদি বলি, তাহলে কি এরা তুলনাটা কি বাস্তব হলো? মানুষের হাত যতই চিকন হোক সেটা হচ্ছে কখনো লতার মতো হতে পারবে না, তাই না? তাহলে এই তুলনা হচ্ছে একটা অবাস্তব তুলনা, এই তুলনা হচ্ছে অবাস্তব। যেহেতু অবাস্তব, অবাস্তব মানে উপমিত, তাহলে এই তুলনা হচ্ছে অবাস্তব আর এটা হচ্ছে উপমিত কর্মধারয়। ঠিক এভাবেই তুমি হচ্ছে সমাসগুলো হচ্ছে নির্ণয় করতে পারো। আচ্ছা, সমাসের এই পরিচ্ছেদ থেকে আমরা আরো কিছু তথ্য তোমাদেরকে দিয়েছি এমসিকিউর পাশাপাশি। এই তথ্যগুলো যদি তুমি হচ্ছে পড়ে যাও, ইনশাল্লাহ এর বাইরে থেকে আর প্রশ্ন আসবে না। তো এর জন্য তোমাকে অবশ্যই পিডিএফটা পেতে হবে। পিডিএফটা কিভাবে পাবো আমি হচ্ছে ভিডিওর শেষে একদম বলে দিব। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন দেখি আমরা চলে আসি পরিশেষ 17 শব্দের শ্রেণী বিভাগ থেকে। এখান থেকে একটা কিংবা দুইটা প্রশ্ন থাকতে পারে এমসিকিউ। উৎস বিবেচনা বাংলা শব্দ ভান্ডার কত প্রকার? উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। এটা হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, তারপর হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং হচ্ছে বিদেশি শব্দ, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তারপর দেখি আমরা কোনটি মৌলিক শব্দ। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ কি? যেই শব্দকে ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করা যায় না, ভাঙ্গা যায় না, একেবারে মূল, সেটা হচ্ছে মৌলিক শব্দ। এখন দেখো গড়মিল, এখানে দেখো মূল শব্দ হচ্ছে মিল, হ্যাঁ, আর গট হচ্ছে উপসর্গ, তার মানে এটা ভাঙ্গা গেছে। যদি ভাঙ্গা গেছে তাহলে এটা মৌলিক হবে না। বন্ধুত্ব, মূল শব্দ বন্ধু, হ্যাঁ, তাহলে এটাও ভাঙ্গা গেছে। প্রশাসন, এখানে মূল শব্দ হচ্ছে শাসন, প্রটা উপসর্গ, এটাও ভাঙ্গা গেছে, তাহলে ভাঙ্গা গেলে হবে না। গোলাম, গোলাম শব্দটা হচ্ছে একেবারে মূল, মৌলিক, এটা কোনোভাবেই তুমি এখানে ভাঙ্গা বা বিশ্লেষণ কিছু করতে পারবে না। তাহলে যেই শব্দটাকে ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করা যায় না, ভাঙ্গা যায় না, সেটাই মৌলিক শব্দ। গোলাম একটা মৌলিক শব্দ। আচ্ছা, তারপর দেখি আমরা নিচের কোনটি সাধিত শব্দ। এখন হচ্ছে সাধিত শব্দ কি? সাধিত শব্দ হচ্ছে যে শব্দটাকে ভাঙ্গা যায়, বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়, সেটাই হচ্ছে সাধিত শব্দ, অর্থাৎ মৌলিক শব্দের বিপরীত। যেমন গোলাপ, গোলাপকে তুমি ভাঙতে পারবা না, এটা মূল শব্দ। তারপর হচ্ছে এটা হচ্ছে কি মূল শব্দ। তারপরে গাছ, গাছকে তুমি ব্যাখ্যা করতে পারবা, ভাঙতে পারবা না, গাছটা একটা মূল শব্দ, ব্যাখ্যা করা যাচ্ছে না। হাত, হাত, এখানে তুমি হাকে আলাদা করে ত্বকে আলাদা করতে পারবা না, এটা মূল শব্দ, এটাকে ভাঙ্গা যায় না। সম্পাদকীয়, কি আছে? সম্পাদকীয়। এখন দেখো এখানে মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে এখানে সম্পাদক, সম্পাদক হচ্ছে মূল শব্দ। এর শেষে কি আছে? ইও প্রত্যয় আছে। কি আছে? ইও প্রত্যয়। এই যে ইও, শেষে ইও যুক্ত হয়েছে, এটা হচ্ছে একটা প্রত্যয়। তার মানে এখানে মূল শব্দের সাথে কি অন্য কিছু যুক্ত হয়েছে, ব্যাখ্যা করা যাচ্ছে, এটাকে ভাঙ্গা যাচ্ছে, বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে সেটা কি হবে? সাধিত শব্দ হবে। সাধিত শব্দ মানে হচ্ছে এটাকে ভাঙ্গা যায়, বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়। আচ্ছা, তারপর দেখি আমরা ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো। এখানে ফার্সি শব্দের উদাহরণগুলো হচ্ছে নামাজ এবং রোজা।
এই নামাজুদার কথা শুনলে অনেকেই হয়তো ভাবো এগুলো হচ্ছে আরবি শব্দ, কিন্তু না, নামাজুদা কিন্তু ফার্সি শব্দ। হ্যাঁ, এই যে ধর্ম বিষয়ক কিছু ফার্সি শব্দ আছে যেগুলো আমরা কনফিউজড হয়ে যায় যে এগুলো আরবি হবে না ফার্সি হবে, এগুলো এটা খুব সহজ টেকনিকের মাধ্যমে তুমি শিখতে পারবা। সেই টেকনিকটা কি এটা দেখো। নামাজ পড়লে, রোজা রাখলে খোদার ইচ্ছায় ফেরেশতারা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত করে দোজখ থেকে বেহেশতে নিয়ে পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করাবেন। আমরা একটা বাক্য বললাম যে নামাজ পড়লে, রোজা রাখলে খোদার ইচ্ছায় ফেরেশতারা কি করবে, আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত করে দিবে এবং দোজখ থেকে আমাদেরকে বেহেশতে নিয়ে পয়গম্বরদের সাথে সাক্ষাৎ করাবেন। তো এর মাধ্যমে দেখো যে হলুদ যে চিহ্নগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফার্সি শব্দ, ধর্ম বিষয়ক ফার্সি শব্দ। এখানে এর মাঝেই দেখো নামাজ এবং রোজা এগুলো কিন্তু আছে, তাই না? তো এই বাক্যের মাধ্যমে খুব সহজে তুমি ফার্সি শব্দগুলো মনে রাখতে পারবা। আচ্ছা, তারপর দেখি আমরা তারিখ কোন ভাষার শব্দ। তারিখ মনে রাখবা, তারিখটা হচ্ছে আরবি ভাষার শব্দ। তারিখটা কি? তারিখ হচ্ছে আরবি ভাষা থেকে আগত একটা শব্দ। চশমা কোন ভাষার শব্দ? চশমা, চশমা এটা কি বাংলা? না, বাংলা না। চশমাটা হচ্ছে একটা ফার্সি ভাষার শব্দ। কি? ফার্সি ভাষার শব্দ। এখন এই যে এই টাইপের ফার্সি ভাষার শব্দগুলা তুমি কিভাবে মনে রাখবা, কিভাবে চিনতে পারবা? আচ্ছা, এখানে একটা টেকনিক আছে ফার্সি ভাষায় মনে রাখার একটা টেকনিক। দেখো, একটা ঘটনা, হ্যাঁ, বা একটা অনুচ্ছেদ জাস্ট মনে রাখো, ছোট্ট একটা অনুচ্ছেদ। সেটা হচ্ছে কারিগররা চশমা তৈরি করে কারখানায়, কারখানাটি হচ্ছে ঢাকার গুলশানে অবস্থিত। চশমা বিক্রি করে বাজারের দোকানে কারিগর চশমা তৈরির জন্য কাঁচামাল আমদানি করে এবং ভালোভাবে চশমা রপ্তানি করে। আর এই চশমা সে খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রি করে। তার মানে একটা ঘটনা তুমি পড়লা। এখানে দেখো এই যে হলুদ চিহ্নগুলা হচ্ছে বা এই শব্দগুলা, প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা ফার্সি শব্দ। তো এখন দেখো চশমাটা আছে কিনা, দেখো কারিগর চশমা তৈরি করে, হ্যাঁ, চশমাটা হচ্ছে একটা কি ফার্সি শব্দ, এবং খুব সহজে মনে রাখতে পারবা। আচ্ছা, তারপর দেখো কোনটি ফার্সি শব্দ। আবারও বলছে আমাদেরকে ফার্সি শব্দ কোনটা, ফার্সি শব্দ কোনটা। একটু আগে আমরা দেখেছি কি, একটু আগে দেখেছি যে কারিগররা চশমা তৈরি করে কোথায়? কারখানায়। তার মানে এখানে কারখানা আছে, তাহলে কি কারখানাটা হচ্ছে একটা ফার্সি শব্দ। কারখানাটা হচ্ছে এখানে একটা ফার্সি শব্দ। জাস্ট এই যে যেটা দেখিয়েছি এটা জাস্ট হচ্ছে মনে রাখতে পারলে তুমি ফার্সি শব্দগুলো কিন্তু খুব অনায়াসেই তুমি হচ্ছে উত্তর করতে পারবা। আচ্ছা, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। এটা হচ্ছে একটা কি? আল্লাহ, পর্তুগিজ বলেছে, ফরাসি হবে এটা রে। তারপর দেখো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ। রেস্তোরাঁ এই শব্দটা কোন ভাষা থেকে আগত হয়েছে? রেস্তোরাঁ হচ্ছে একটা ফরাসি শব্দ। হ্যাঁ, তোমরা হচ্ছে এখানে ফার্সি শব্দের সাথে ফরাসি শব্দের হচ্ছে মিলিয়ে ফেলবা না, ফার্সি ফরাসি আলাদা। ফরাসি হচ্ছে কি ফ্রেঞ্চ ভাষার শব্দ। তাহলে রেস্তোরাঁটা হচ্ছে একটা ফরাসি শব্দ। এখন আসি ফরাসি শব্দগুলো তুমি হচ্ছে কিভাবে মনে রাখতে পারবা। এখানেও একটা টেকনিক আছে খুব সুন্দর। দেখো, বুর্জোয়া, ওলন্দাজ ও দিনেমার ইংরেজদের সাথে আতাত করতে রেনেসাস রেস্তোরাঁয় গেল। কোথায় গেল? রেনেসাস নামক একটা রেস্তোরাঁয় গেল। এক মাদাম খাবারের কুপন দিলে তারা বিপ এবং কার্তুজ খেতে চাইলো। তারা বলছে আমরা হচ্ছে বিপ এবং কার্তুজ খাবো। অন্যদিকে নিচের গ্যারেজের পাশের ক্যাফেতে এক আপেল মেটিনি প্রদর্শন করছে। আচ্ছা, তো এই যে এই গল্পটার মাধ্যমে তুমি হচ্ছে ফরাসি যে শব্দগুলো আছে সেগুলো মনে রাখতে পারবা। এখন দেখো, বুর্জোয়া, ওলন্দাজ ও দিনেমার ইংরেজদের সাথে আতাত করতে রেনেসাস রেস্তোরাঁয় গেল। এই যে রেস্তোরাঁ, রেস্তোরাঁ হচ্ছে একটা ফরাসি শব্দ। ওকে, আচ্ছা, তারপর দেখি আমরা গঠন অনুসারে শব্দ কত প্রকার। গঠন অনুসারে শব্দ হচ্ছে আমাদের দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটু আগে বলেছি, হ্যাঁ, একেবারে এই পরিচ্ছেদের প্রথম দিক থেকে যে মৌলিক শব্দ, সাধিত শব্দ। হ্যাঁ, গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে মৌলিক, আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে সাধিত শব্দ, সাধিত শব্দ। ওকে, আচ্ছা, তারপর দেখি, তারপর হচ্ছে এই 17 পরিচ্ছেদ থেকে আমরা আরো কিছু তথ্য দিয়ে রেখেছি যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো অবশ্যই পড়ে রাখবা। হ্যাঁ, পিডিএফটা কালেক্ট করে নিয়ে হচ্ছে তথ্যগুলো পড়ে রাখবা। আশা করি এই সাজেশন থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবে। আচ্ছা, এখন আসি তুমি হচ্ছে এই পিডিএফটা কিভাবে সংগ্রহ করবা। যেখানে এখানে হচ্ছে অনেকগুলো তথ্য দেওয়া আছে, অনেকগুলো টেকনিক দেওয়া আছে। পিডিএফটা কালেক্ট করার জন্য তোমাকে সর্বপ্রথম এই ভিডিওটা একটা শেয়ার করে দিবা। শেয়ার করে তার একটা স্ক্রিনশট রাখবা। স্ক্রিনশটটা আমাদের আই ক্যাম্পাস স্কুল যেই পেজ থেকে ভিডিওটা দেখতেছো সেই পেজে হচ্ছে ফলো দিয়ে স্ক্রিনশটটা হচ্ছে আমাদের ইনবক্সে দিবা। এর সাথে সাথে হচ্ছে আমরা তোমাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। তো অবশ্যই এই সাজেশনের পিডিএফ গুলো হচ্ছে কালেক্ট করে রাখবা, এতে করে হচ্ছে পরীক্ষার আগে তুমি বারবার রিভিশন দিয়ে যেতে পারবা। ওকে, তো আশা করি আমাদের যে সাজেশনটা আমরা দিচ্ছি সেখান থেকে তুমি হচ্ছে সর্বাধিক কমন পেয়ে যাবা। তো ধন্যবাদ যারা ভিডিওটি অবধি দেখেছো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।